গত 14 বছরে বাংলা ছেড়ে চলে গেছে প্রায় 7,000 কোম্পানি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী 2011 থেকে 2025 সালের মধ্যে বাংলা থেকে বেরিয়ে গেছে 6,895টা কোম্পানি। কিন্তু প্রশ্ন হলো কেন কেন একের পর এক শিল্পপতি বাংলা ছেড়ে চলে গেলেন? গত 15 বছরে সব নতুন বিনিয়োগ কেন ক্রমাগত পশ্চিমবঙ্গকেই এড়িয়ে গেল? এক সময়ের সোনার বাংলা কেন এই রকম ধ্বংসস্তূপে পরিণত হলো? এই দায় কার? অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বাংলাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কমিউনিজমের ধ্বংসের হাত থেকে তিনি বাংলাকে বাঁচাবেন, আবার সোনার বাংলাকে তিনি ফিরিয়ে আনবেন। কিন্তু বাস্তবে কি হলো? টিএমসি বাংলাকে আরও ধ্বংস করে দিল। আজ বাংলার লাখ লাখ যুবক কাজের খোঁজে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। বহু কারখানা বন্ধ, বহু প্রকল্প আটকে, আর বাংলার বিনিয়োগের সব সম্ভাবনা একরকম বন্ধই হয়ে গেছে। শুধু তাই নয়, সিঙ্গুর থেকে টাটা মোটরসের মতো বড় প্রকল্প বাংলা ছেড়ে চলে যাওয়ার পর বাংলা ধীরে ধীরে শিল্পের মানচিত্র থেকেই একরকম হারিয়ে গেছে। 34 বছরের বাম অপশাসনে এমনিতেই বাংলার শিল্প ধ্বংসই হয়ে গেছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার কফিনে শেষ পেরেকটাও পুঁতে দিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালিরা দিদির মর্যাদা দিয়েছিল, তিনিই বাংলার স্বপ্নগুলোকে নিজের হাতে শেষ করে দিয়েছেন। যাকে বাংলা নিজের ত্রাতা ভেবেছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। আর তাই আজকের এই ভিডিওটাতে পশ্চিমবঙ্গের একজন রেসপন্সিবল শিক্ষক হিসাবে আমি বাংলা এবং বাংলার শিল্পকে ধ্বংস করার এই পুরো চিত্রটা তুলে ধরব। বিস্তারিত বলতে গিয়ে ভিডিওটা একটু বড় হবে, তাই অনুরোধ করব শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, বামফ্রন্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে বাংলার শিল্পকে কিভাবে শেকড় থেকে ধ্বংস করা হয়েছে সেটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতার পর কংগ্রেস শাসন, 34 বছরের বাম অপশাসন, এগুলোকে না বুঝে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যায় থেকে কথা বলতে শুরু করলে কিছুই কিন্তু বোঝা যাবে না। তাই অনুরোধ করব এই লম্বা ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখবেন, কারণ ইতিহাসটা একটু গভীরে গিয়ে জানতে এটুকু সময় কিন্তু আপনাদেরকে দিতেই হবে। দেখুন, প্রায় 1700 সালের দিকে ইংরেজরা যখন বাংলায় এলো, তখন বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী অঞ্চল। শুধু ভারত নয়, গোটা বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাঙ্গুস ম্যাডিসন এর গবেষণা অনুযায়ী সেই সময় বিশ্বের মোট জিডিপিতে বাংলার অংশ ছিল প্রায় 12%, মানে 12%। অর্থাৎ বাংলা একা গোটা বিশ্বের 12% উৎপাদন করত। শুধু তাই নয়, বাংলার মসলিন সারা বিশ্বের ধনী মানুষেরা ব্যবহার করতেন। সেটা মিশরের রানী ক্লিওপেট্রাই হোক বা রোমান রাজপরিবার, সবাই বাংলার কাপড়ের ভক্ত ছিল। বাংলার জুট, সিল্ক, নীল, তুলোর চাহিদা ছিল গোটা বিশ্ব জুড়ে। বাংলার জাহাজ নির্মাতারা ছিল খুবই উন্নত। ভারতীয় জাহাজ নির্মাতাদের জাহাজের মাস্তুল এবং অন্যান্য সরঞ্জাম তৈরির পদ্ধতি এতটাই অসাধারণ ছিল যে হিস্ট্রি অফ শিপিং নামক বিখ্যাত বইতে বলা আছে যে ব্রিটিশরা বাংলার ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই নিজেদের নৌবাহিনী গড়ে তুলেছিল। কিন্তু 1757 সালে ব্যাটল অফ পলাশি বা পলাশির যুদ্ধ জয়ের পর ইংরেজরা যখন বাংলার দখল নিল, তখন থেকেই শুরু হলো বাংলার সুপরিকল্পিত লুট। বাংলা থেকে ব্রিটিশরা এত পরিমাণে সম্পদ লুট করেছিল যে সেই সম্পদ দিয়েই ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। কথা আমি কিন্তু বলছি না, কার্ল মার্কস নিজেই লিখেছেন যে ব্রিটেনের শিল্প বিপ্লব আসলে বাংলার রক্তের ওপরে দাঁড়িয়েছিল। এরপরে 1770 সালে ইংরেজদের কর নীতির কারণে বাংলায় একটা ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অনেকেই আপনারা এটা জানেন, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার কৃষকদের ফসলের ওপরে 50% ট্যাক্স কিন্তু ধার্য করেছিল। পাশাপাশি ইংরেজরা কৃষকদেরকে খাদ্যশস্যের বদলে নীল এবং আফিম চাষ করতে বাধ্য করত, কারণ সেগুলো থেকে ব্রিটেনের অনেক বেশি পরিমাণে লাভ হতো। আর এর ফলেই 1769 সালে যখন বর্ষা অনেকটা দেরি করে এলো, তখন বাংলায় খাদ্য সংকট শুরু হয়ে গেল। 1770 সালের সেই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1
তৃতীয়াংশ জনসংখ্যা মানে প্রায় 1 কোটি বাঙালি অনাহারে মারা গেল। সেই ভয়াবহ পরিস্থিতির পরও বাঙালি কিন্তু হার মানেনি, বরং সেখান থেকেই আবার নতুন করে শুরু হলো বাংলার নবজাগরণ। এত বিপর্যয়ের পরেও 1817 সালে প্রতিষ্ঠিত হলো হিন্দু কলেজ, যা আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এটা ছিল এশিয়ার প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। 1857 সালে প্রতিষ্ঠিত হলো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যা পুরো এশিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। 1835 সালে প্রতিষ্ঠিত হলো ক্যালকাটা মেডিকেল কলেজ। এখানেই এশিয়ার প্রথম পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞান পড়ানো শুরু হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি, যিনি ছিলেন একজন বাঙালি, তিনি 1886 সালে গ্র্যাজুয়েট হন। সেই সময় ইংল্যান্ডেও কিন্তু মহিলা ডাক্তারের সংখ্যা হাতে গোনা ছিল, নামমাত্র ছিল। বাংলা শুধু ভারতকে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানই দেয়নি, নতুন চিন্তাধারাও কিন্তু দিয়েছিল। রাজা রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর কিন্তু বড় উদাহরণ। সুভাষচন্দ্র বোস 1920 সালে ICS পরীক্ষায় পুরো ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে 4র্থ স্থান অধিকার করেছিল, একথা আপনারা জানেন। সেই সম্মানজনক চাকরি ছেড়ে দিয়ে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমি বলতে চাইছি, এই ধরনের মেধা, এই ধরনের সাহস বাংলায় কিন্তু তখন খুব সাধারণ বিষয় ছিল। বিজ্ঞানের ক্ষেত্রেও বাঙালিরা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিল। জগদীশচন্দ্র বোস 1895 সালে রেডিও তরঙ্গ প্রেরণ করেছিলেন, আপনারা জানেন। আর মার্কনি সেই একই কাজ 1897 সালে করেন, মানে 2 বছর পর। কিন্তু নোবেল পুরস্কার পান মার্কনি, জগদীশ বসু পাননি। কেন জানেন? কারণ বসু তার প্রযুক্তির পেটেন্ট গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তিনি বিজ্ঞানকে মানব সেবার মাধ্যম বলে মনে করতেন। যদি তিনি পেটেন্ট করাতেন, তাহলে রেডিওর আবিষ্কারক হিসাবে ভারতের নামই কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকতো। তাছাড়া সত্যেন্দ্রনাথ বোস আইনস্টাইনের সঙ্গেও কাজ করেছিলেন, আপনারা জানেন। হিগস বোসনের বোসন শব্দটি এই বাঙালি বিজ্ঞানীর নাম থেকেই এসেছে। মেঘনাথ সাহা দিয়েছিলেন সাহা সমীকরণ। প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময় বাংলা ছিল ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য। গোটা ভারতের শিল্প উৎপাদনের 27% বাংলা কিন্তু একাই দিত। শুধু তাই নয়, বাংলাতেই ছিল ভারতের সবচেয়ে বড় বন্দর। হাওড়াকে বলা হতো ম্যানচেস্টার অফ দ্য ইস্ট। টাটা স্টিল, বাটা, আইটিসি, হিন্দুস্তান মোটরস, বার্ন স্ট্যান্ডার্ড, এই সব বড় কোম্পানির উৎপাদনই কিন্তু বাংলাতেই হতো। আবার জুট শিল্পেও বাংলার একচেটিয়া আধিপত্য ছিল। ভারতের 90% পাট এখানেই উৎপাদিত হতো। শিক্ষাক্ষেত্রেও বাংলা ছিল একেবারে দেশের সেরা। ভারতের প্রথম আইআইটি অর্থাৎ আইআইটি খড়গপুর 1951 সালে বাংলাতেই কিন্তু প্রতিষ্ঠিত হয়। প্রথম আইআইএম এটাও কিন্তু বাংলাতে অর্থাৎ আইআইএম ক্যালকাটা হিসেবে বাংলাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ ছিল ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, যা 1908 সালে তৈরি হয়েছিল। অর্থাৎ 1947 সালে বাংলার কাছে বাকি ভারতের তুলনায় অনেক কিছুই বেশি ছিল, যেটা কিন্তু এখন আমরা হারিয়ে ফেলেছি। তখন শিল্প ছিল, বন্দর ছিল, বিশ্ববিদ্যালয় ছিল, আইআইটি ছিল, আইআইএম ছিল, বুদ্ধিবৃত্তিক শক্তি ছিল, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ছিল, সাংস্কৃতিক সফট পাওয়ার ছিল। গোটা ভারত তখন বাংলা থেকেই অনুপ্রেরণা নিত। কিন্তু তারপরে কি হলো? এমন কি ঘটলো যে এই সোনার বাংলা ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হলো? দেখুন, 1947 সালে স্বাধীনতার পর বাংলাকে 2 টুকরো করে ভাগ করে দেওয়া হয়। ভারতের অংশে যেটুকু বাংলা রয়ে গেল, সেখানে তখন হঠাৎ করেই জনসংখ্যার চাপ বেড়ে গেল। কারণ পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ হিন্দু মুসলিমদের হাতে অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে চলে এলো। যদিও এর একটা পজিটিভ দিকও ছিল। এই উদ্বাস্তু হিন্দুরাই কঠোর পরিশ্রম করে বাংলার অর্থনীতিতে বড় অবদান রাখতে শুরু করলো। আজও কলকাতার আশেপাশে সল্ট লেক, যাদবপুর, টালিগঞ্জের মতো এলাকায় উদ্বাস্তু কলোনি দেখা যায়, যেখানে এই মানুষগুলো একেবারে শূন্য থেকে শুরু করে নিজেদেরকে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নত করেছিল। এর ফলে 1960 সাল পর্যন্ত বাংলা একটা উন্নত রাজ্যই ছিল। 1960 সালে জাতীয়
জাতীয় জিডিপিতে বাংলার অবদান ছিল তখনও 10.5%, মানে 10.5%। মাথাপিছু আয় জাতীয় গড়ের থেকে অনেকটাই বেশি ছিল, শিল্পও ভালো চলছিল, সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। আসলে সেই সময় বাংলাকে আইডিয়াল মডেল বলা হতো। আপনি শুনলে অবাক হবেন যে 1969 সালে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ কলকাতা সফরে এসে বলেছিলেন, যদি সিঙ্গাপুরকে এগিয়ে যেতে হয় তাহলে তাকে কলকাতার মতো হতে হবে। তিনি প্রকাশ্যে কলকাতাকে নিজের মডেল সিটি ঘোষণা করেছিলেন। অথচ আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী দেশ, আর সেই কলকাতাকেই আজ অনেকে ডাইং সিটি বলছে। কিন্তু কেন? আসলে 1967 সালে বাংলায় এমন একটা ঘটনা ঘটতে শুরু হয় যা পরবর্তী 50 বছরের ভাগ্যটাকেই একেবারে বদলে দেয়। সেই সময়ে বাংলায় শুরু হয় কমিউনিস্টদের উত্থান। আসলে 1947 থেকে 1967 সাল পর্যন্ত বাংলায় কংগ্রেসের সরকার ছিল, কিন্তু 1967 সালে বাংলায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয়। চাল, গম সব কিছুর দামই আকাশ ছোঁয়া হয়ে যায়। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করে। কলকাতায় বড় বড় বিক্ষোভ শুরু হয়। কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। অন্যদিকে উদ্বাস্তু সংকট তো চলছিল। সব মিলিয়ে সাধারণ মানুষ তখন ভীষণ রকমের ক্ষুব্ধ হয়ে উঠেছিল। আর এই রকম অস্থির পরিস্থিতিতে 1967 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে প্রথমবার বাংলায় কংগ্রেস হেরে গেল। গঠিত হলো একটা জোট সরকার যার নাম ছিল ইউনাইটেড ফ্রন্ট বা যুক্ত ফ্রন্ট। এই জোটে ছিল বাংলা কংগ্রেস, সিপিআই, সিপিআইএম এবং আরও কয়েকটা বামপন্থী দল। যুক্ত ফ্রন্টের মুখ্যমন্ত্রী হলেন অজয় মুখার্জি। অনেকেই এনার নাম আপনারা জানেন। যদিও সেই সরকার বেশি দিন টেকেনি, জোটের ভেতরেই দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সিপিআই এবং সিপিআইএমের মধ্যে ভাঙন দেখা দেয়। বাংলা কংগ্রেসও আলাদা হয়ে যায়। মাত্র 9 মাসের মধ্যেই সরকার ভেঙে পড়ে। রাজ্যপাল ধর্মাভিরা সেই সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করলে বাংলা জুড়ে সর্বগ্রাসী বামপন্থার উত্থান শুরু হয়। আর কমিউনিস্ট মতাদর্শ অনুযায়ী শিল্পপতিরা হয়ে যায় বাংলার শ্রেণীশত্রু। বিষয়টা কীরকম? 1968 সালে অশোক কুমার নিজের জন্মভূমি বাংলায় একটা অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন। অনুষ্ঠান স্থল মানুষে মানুষে ভরে গিয়েছিল। সেই সময় কমিউনিস্টরা অনুষ্ঠান স্থলে ঢুকে পড়ে, নির্বিচারে মারধর শুরু করে, অসংখ্য লাশ রাস্তায় ফেলে দেয়। আর এই ভয়াবহ ঘটনার পর জ্যোতি বসু মন্তব্য করেন, দ্য রাইজ অফ প্রোলেটারিয়াটস এগেনস্ট দি বুর্জুয়াস, অর্থাৎ শ্রমিক শ্রেণী বুর্জুয়া শিল্পপতিদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে। জ্যোতি বসুর এই কথাটা ভালোভাবে মনে রাখুন, কারণ এর মধ্যেই কমিউনিস্টদের শিল্প ধ্বংস করার মানসিকতা লুকিয়ে আছে। কমিউনিস্টরা এতখানি শিল্প বিদ্বেষী ছিল যে আদিত্য বিড়লার মতো একজন বড় মাপের ভারত বিখ্যাত শিল্পপতিকে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের সামনে গাড়ি থেকে নামিয়ে অপমান করেছিল তারা। তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছিল এবং তাকে প্রায় অন্তর্বাস পড়ে অনেকটা পথ হাঁটতে বাধ্য করা হয়েছিল। এরপরে তিনি কলকাতা ছেড়ে মুম্বাইতে চলে যান এবং বাংলা থেকে নিজের সমস্ত বিনিয়োগকে সরিয়ে নেন। তিনি আর কখনোই বাংলায় ফিরে আসেননি। আর আদিত্য বিড়লার দেখা দেখি এক এক করে সমস্ত বড় শিল্পপতিরা বাংলা ত্যাগ করতে শুরু করে। এরপরে 1969 সালে আবারও নির্বাচন হয়। এবারে ইউনাইটেড ফ্রন্ট আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। সিপিআইএম সবচেয়ে বেশি আসন পায়। জ্যোতি বসু উপমুখ্যমন্ত্রী হন। কিন্তু সমস্যা শেষ তখনও হয়নি। এর মধ্যেই বাংলায় শুরু হয়ে গেছিল নকশাল আন্দোলন। কলকাতার রাস্তায় রাজনৈতিক খুন তখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। 1970 সালে ইউনাইটেড ফ্রন্ট সরকার আবার ভেঙে পড়ল। 1971 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে কংগ্রেস আবার পশ্চিমবাংলার ক্ষমতায় এলো। আর তারপরে বাংলার শিল্পের জন্য সবচেয়ে কালো এবং সবচেয়ে সর্বনেশে অধ্যায় 1977 সাল এলো। 1977 সালে সিপিআইএম পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের সরকার গঠন করলো। জ্যোতি বসু তার মুখ্যমন্ত্রী হলো। আর সেখান থেকেই শুরু হলো বাংলার পতনের আসল কালো অধ্যায়। এই কমিউনিস্ট পার্টির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রই ছিল ঘেরাও এবং স্ট্রাইক সংস্কৃতি। বিশেষ করে সিটুর মতো ট্রেড ইউনিয়ন গোটা বাংলায় এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেখানে ছোটোখাটো বিষয়েও বড় বড় ধর্মঘট হয়ে যেত। শ্রমিকরা কাজ বন্ধ করে দিত, ফ্যাক্টরির
ফ্যাক্টরির মালিকরা ঘেরাও হতো, তাদের বাড়ির সামনে বিক্ষোভ চলতো, অনেক সময় শারীরিক হিংসাও হতো। 1980-র দশকে বাংলায় প্রতি বছর গড়ে 100টার বেশি স্ট্রাইক হতো, যার সরাসরি প্রভাব পড়তো শিল্পক্ষেত্রে। একের পর এক শিল্প সংস্থা সেই সময় কিন্তু বাংলা ছাড়তে শুরু করে। হিন্দুস্তান মোটরস যারা অ্যাম্বাসেডর গাড়ি তৈরি করত ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বাটা যারা সবচেয়ে বড় কারখানা ছিল বাটানগরে, তারা নিজেদের উৎপাদনকে অন্য রাজ্যে ধীরে ধীরে সরিয়ে নিতে শুরু করে। বার্ন স্ট্যান্ডার্ড, জোসেফ অ্যান্ড কো, এক সময়কার বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো একের পর এক বন্ধ হয়ে যেতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কমিউনিস্টরা কিন্তু এই কাজগুলোকে গর্বের সঙ্গে করত। তারা প্রকাশ্যে বলতো ইন্ডাস্ট্রি মানেই ক্যাপিটালিজম, আর কোনো রকম ক্যাপিটালিজম বাংলায় চলবে না। শুধু উৎপাদনমুখী কলকারখানায় নয়, কমিউনিস্টরা বাংলার জন্য এতটাই ঘাতক ছিল যে তারা বাংলায় কম্পিউটার পর্যন্ত ঢুকতে দেয়নি। স্বয়ং জ্যোতি বসু বিবৃতি দিয়ে বলেছিলেন কম্পিউটার এলে মানুষের চাকরি চলে যাবে, তাই বাংলায় কম্পিউটার আসা উচিত নয়। মানে 1980-র দশকে যখন গোটা ভারত আইটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল, তখন বাংলায় কমিউনিস্টরা ব্যাংকে কম্পিউটার বসানোর বিরোধিতা করছিল। কলকাতার ব্যাংকে কর্মচারীরা তখন ধর্মঘট পর্যন্ত করছিল, যার ফল কি হলো? যখন 1990-এর দশকে বেঙ্গালুরু আইটি রাজধানী হয়ে উঠেছিল, হায়দ্রাবাদ সাইবার ইন্ডাস্ট্রি তৈরি করছিল, পুনেতে আইটি কোম্পানিগুলো আসতে শুরু করেছিল, তখন বাংলায় কোনো আইটি কোম্পানিই ছিল না। একটা পুরো প্রজন্মের ভবিষ্যৎ শুধুমাত্র কমিউনিস্ট মতাদর্শের কারণে নষ্ট করে দেওয়া হয়েছিল। আর এটাই ছিল বাংলার অর্থনীতির ধ্বংসের একেবারে শুরুর অধ্যায়। তবে এর থেকেও ভয়ঙ্কর যে কাজটা কমিউনিস্টরা রাজনৈতিকভাবে করেছিল, সেটা হলো বাংলায় তারা এমন একটা ক্যাডার সিস্টেম তৈরি করেছিল যেখানে প্রতিটা গ্রাম, প্রতিটা পঞ্চায়েত, প্রতিটা পরিবার, এমনকি প্রতিটা রেশনের দোকানও তারা নিয়ন্ত্রণ করত। সামান্য কোনো বিরোধিতা বা মতভেদ হলে মারধর করা হতো, সামান্য সামান্য কারণে খুন খারাপি হয়ে যেত। এই ক্যাডার রাজ এতটাই সাংঘাতিক ছিল যে কেশপুর, গড়বেতা, নন্দীগ্রাম এই নামগুলো বাংলার কমিউনিস্ট আমলের রাজনৈতিক খুনের প্রতীক হয়ে উঠেছিল। 1977 থেকে 2011-র এই 34 বছরের বাংলায় 28,000-এর বেশি রাজনৈতিক খুন হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই সংখ্যাটা পাঞ্জাবের সন্ত্রাসবাদ বা কাশ্মীরের জঙ্গিবাদের সময়কার মৃত্যুর সংখ্যাকেও কিন্তু ছাড়িয়ে যায়। কিন্তু জাতীয় মিডিয়া কখনোই এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেয়নি, কারণ অনেকের মতে তথাকথিত ইন্টেলেকচুয়াল ক্লাস সবসময় কমিউনিস্টদেরকে রক্ষা করে এসেছে। শুধু রাজনীতি নয়, শিক্ষা ব্যবস্থাতেও কমিউনিস্টরা ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, সব জায়গায় রাজনৈতিক নিয়োগ শুরু হয়। শিক্ষক নিয়োগ পর্যন্ত সিপিআইএমের ক্যাডাররা নিয়ন্ত্রণ করত। এসএফআইয়ের ছাত্র সংগঠন ক্যাম্পাসে দাদাগিরি চালাতো। কিভাবে করা হতো এগুলো? বামফ্রন্টের আমলে আসলে শুধুমাত্র যোগ্যতা থাকলেই কিন্তু অধ্যাপক হওয়া যেত না। পার্টির মিটিংয়ে যোগ দিতে হতো, মার্ক্সবাদী মতাদর্শের পক্ষে গবেষণাপত্র লিখতে হতো। আর আপনি যদি নন মার্কসিস্ট হতেন তাহলে অবশ্যই আপনার প্রমোশনটাই আটকে থাকতো। পিএইচডি ছাত্রদের থিসিসের বিষয় অনেক সময় পার্টির লাইনের ভিত্তিতেই অনুমোদিত করা হতো। ফলস্বরূপ বহু মেধাবী বাঙালি অধ্যাপক ধীরে ধীরে বাংলার বাইরে, ভারতের অন্যান্য ইউনিভার্সিটিতে কিংবা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যেতে শুরু করে। এর ফল কি হয়েছিল? যেখানে 1960 সালে বাংলার সাক্ষরতার হার মহারাষ্ট্রের চেয়েও বেশি ছিল, সেখানে 2011 সালের মধ্যে বাংলার সাক্ষরতার হার মহারাষ্ট্রের পেছনে চলে যায়। যে কমিউনিস্টরা সবসময় শিক্ষা নিয়ে বড় বড় কথা বলতো, তাদের 34 বছরের শাসনে শিক্ষাক্ষেত্রে বাংলা সবচেয়ে বেশি পিছিয়ে পড়ে। এভাবে 34 বছরের বাম অপশাসনের ফলে 2011 সালের মধ্যে বাংলার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে জাতীয় জিডিপিতে বাংলার অবদান 10.5% থেকে নেমে 6.5% এসে পৌঁছয়। মাথাপিছু আয় জাতীয় গড়ের নিচে নেমে যায়। শিল্পক্ষেত্র কার্যত শ্মশানে পরিণত হয়। শিক্ষিত বাঙালি যুবকরা সামান্য চাকরির জন্য অন্য রাজ্যে ঘুরে বেড়াতে বাধ্য হয়।
34 বছর পরে বাঙালিরা যখন ক্লান্ত হয়ে পড়েছিল তখন তারা মরিয়া হয়ে যে কোনো রকমের পরিবর্তন চাইছিল। যেই সেই দুঃস্বপ্ন শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছিল তাকেই তারা ত্রাতা বলে মনে করছিল। আর ঠিক তখনই এক সাধারণ সাদা শাড়ি আর হাওয়ায় চটি পরা মহিলা রাস্তায় নেমে পড়েন। তিনি কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করেন, গরিব মানুষের দিদি হওয়ার প্রতিশ্রুতি দেন, আবার সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাতে শুরু করেন। সেই মহিলার নাম ছিল, আপনারা সকলেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিরা তাকে মাথায় তুলে নিল, কিন্তু তারা বুঝতেও পারল না যে তারা নিজেদের পায়ে নিজেরাই কত বড় কুরুল মারল। সিঙ্গুর নন্দীগ্রামের কাহিনী তো আপনারা জানেনই, তাই নতুন করে কিছু বলার নেই। ক্ষমতায় আসার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গি আন্দোলনের ফলে রতন টাটা সিঙ্গুর থেকে তার কারখানা তুলে নিয়ে গুজরাটের সানন্দায় চলে যায়। আর সানন্দ ভারতের অন্যতম বড় অটো ম্যানুফ্যাকচারিং হাব। সেখানে হাজার হাজার মানুষ কাজ করে। ফোর্ড মোটর কোম্পানি, সুজুকি, এমজি মোটর সবাই সেখানে একে একে এসে গেছে। অথচ এগুলো কিন্তু সবই বাংলায় হতে পারত। একই ঘটনা আবার ঘটে নন্দীগ্রামে। ইন্দোনেশিয়ার সেলিম গ্রুপ সেখানে 1000 একর জমিতে একটা কেমিক্যাল হাব এবং স্পেশাল ইকোনমিক জোন তৈরি করতে চেয়েছিল। এখানেও প্রায় 1 লক্ষ লোকের চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আন্দোলন শুরু করেন। পুলিশের গুলিতে 14 জন কৃষকের মৃত্যু হয়, আর মমতা এই মৃত্যুগুলোকেই নিজের রাজনৈতিক সিঁড়ি বানিয়ে ফেলেন। কিন্তু টাটা আর সালিম গ্রুপ শুধুই মাত্র শুরু ছিল। 2011 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্পের সঙ্গে যা করেছে তা আরও চমকে দেওয়ার মতো। পস্কো নামের দক্ষিণ কোরিয়ার একটা স্টিল কোম্পানি বাংলায় $12 বিলিয়ন বিনিয়োগ করতে চেয়েছিল। এটি হলে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্পটাকে এতটাই জটিল করে তোলে যে 2017 সালে পস্কো প্রকল্পটাই প্রত্যাহার করে নেওয়া হয়। সেই $1 বিলিয়ন পস্কো বিনিয়োগ চলে যায় উড়িষ্যাতে। আবার ইনফোসিস এবং উইপ্রোর ঘটনাও আপনাদের অবাক করে দেবে। 2011 সালে ইনফোসিস বাংলায় একটা আইটি ক্যাম্পাস তৈরির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের স্পেশাল ইকোনমিক জোনের মর্যাদা দিতে অস্বীকার করে। আর সেই মর্যাদা ছাড়া প্রকল্পটা অর্থনৈতিকভাবে লাভজনক হতো না। ইনফোসিস 7 বছর অপেক্ষা করে এবং 2018 সালে শেষ পর্যন্ত এই প্রকল্পটিকে তারা হায়দ্রাবাদে সরিয়ে নিয়ে চলে যায়। উইপ্রোর সাথেও সেই একই কাজ হয়, নিজেদের ক্যাম্পাসের উন্নয়ন তারা বন্ধ করে দেয়। দুই কোম্পানি মিলে 500-র বেশি উচ্চ বেতনের চাকরি বাংলা থেকে কিন্তু অন্য রাজ্যে চলে যায়। এবার শুনুন জিন্দাল স্টিলের ঘটনা। জিন্দাল গ্রুপ শালবনীতে 35,000 কোটি টাকার স্টিল প্ল্যান্ট ঘোষণা করেছিল। এতে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারত। 2008 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনও করা হয়ে গেছিল, কিন্তু টিএমসি সেখানে আন্দোলন সংগঠিত করে, জমি অধিগ্রহণকে আটকে দেওয়া হয়। এটা 2008 সালের কথা। টিএমসি তখনও ক্ষমতায় আসেনি। পরে ক্ষমতায় এসে 2017 সালে জিন্দাল প্রকল্পটাকেই টিএমসি বাতিল করে দেয়, যার প্রতিক্রিয়ায় নবীন জিন্দাল নিজে মুখে বলেছিলেন যে বাংলায় ব্যবসা করাটা একেবারে অসম্ভব একটা ব্যাপার। একইভাবে জেনপ্যাক, যা বিশ্বের অন্যতম বড় বিপিও কোম্পানি, 2011 সালে কলকাতায় 25,000 কর্মীর জন্য একটা সেন্টার খুলেছিল, কিন্তু 2019 সালের মধ্যেই জেনপ্যাক তাদের কার্যক্রম বাংলা থেকে গুটিয়ে নেয়। কোম্পানির সিইও তার কারণ হিসেবে বলেছিলেন যে তোলাবাজি, আইন শৃঙ্খলার সমস্যা, দুর্বল পরিকাঠামো এবং সরকারের অসহযোগিতার ফলেই বাংলা ছাড়ছেন তারা। তবে এখানেই শেষ নয়। মমতার সরকারের সময় সবচেয়ে অপমানজনক ঘটনা ঘটেছিল 2018 সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাবি করেছিল যে তিনি 12 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছেন, কিন্তু পরে আরটিআই করে জানা যায় যে বাস্তবে বিনিয়োগ ছিল মাত্র 60 কোটি টাকার। অর্থাৎ শুধুমাত্র শিরোনাম তৈরি করবার জন্য 12 লক্ষ কোটি টাকার দাবি করেছিলেন একজন মুখ্যমন্ত্রী। ভারতের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসেও এই রকমের বড় মিথ্যে কথাটা একটা বিরল ঘটনা। আবার হিন্দুস্তান ইউনিলিভারের গার্ডেন রিচ কারখানা আপনারা অনেকেই জানেন যে 1934 সালে সেটা স্থাপিত হয়েছিল। এটা ছিল ভারতের অন্যতম প্রাচীন কনজিউমার গুডস প্ল্যান্ট।
2014 সালে HUL ঘোষণা করে যে তারা কারখানাটা বন্ধ করে দিচ্ছে। কারণ হিসেবে বলা হয় টিএমসির নেতাদের তোলাবাজির কারণে তারা অতিষ্ঠ হয়ে বাংলা ছাড়ছেন। আবার ডানলপ টায়ারের ঘটনা তো আরও হৃদয় বিদারক। ডানলপের কারখানা 1936 সালে তৈরি হয়েছিল। এটা ছিল এশিয়ার প্রথম টায়ার তৈরির কারখানা। 1980 সাল পর্যন্ত ডানলপ ছিল ভারতের সবচেয়ে বড় টায়ার ব্র্যান্ড কোম্পানিগুলোর মধ্যে একটা। কিন্তু 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কারখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 25,000 শ্রমিক বেকার হয়ে যায়। আজ সেই কারখানা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর কারণ কি আজও কেউ জানে না। আবার হিন্দুস্তান মোটরসের উত্তরপাড়া প্ল্যান্ট, যেখানে অ্যাম্বাসেডর গাড়ি তৈরি হতো, 2014 সালেও সেটা বন্ধ হয়ে যায়। এটি ছিল ভারতের সবচেয়ে বড় আইকনিক কারখানাগুলোর মধ্যে একটা। জওহরলাল নেহরু থেকে শুরু করে প্রায় সব প্রধানমন্ত্রী অ্যাম্বাসেডরে চড়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই কারখানাকে বাঁচানোর জন্য কার্যত কিছুই করেনি। ফলে 2500 শ্রমিক সেখান থেকে কাজ হারান। এছাড়া বাটানগরের কারখানা, যা একসময় এশিয়ার সবচেয়ে বড় জুতো তৈরির কারখানা ছিল, ধীরে ধীরে ছোট হতে থাকে। বাটা নিজেদের উৎপাদনকে কর্ণাটকা এবং তামিলনাড়ুতে সরিয়ে নেয়। এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 বছরের অপশাসনে 7,000-এর বেশি কোম্পানি বাংলা ছেড়ে চলে গেছে। আর এটা শুধু পরিসংখ্যান নয়, এটা লক্ষ লক্ষ বাঙালি পরিবারের গল্প, যাদের সন্তানরা আজ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি এবং মুম্বাইতে কাজের জন্য রয়েছেন। আজ বাংলায় বেকারত্বের হার প্রায় 7%। CMIE রিপোর্ট অনুযায়ী 2022 থেকে 2023 মাত্র এক বছরের মধ্যে বাংলা প্রায় 30 লক্ষ মানুষ আনুষ্ঠানিকভাবে চাকরি হারিয়েছে বা কাজ হারিয়েছে। আর এই পুরো সময়ে এই তথাকথিত গুন্ডারাজের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিটাই করে গেছেন। বাংলার নারী নিরাপত্তা, বাংলার আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে পড়েছে। আর তিনি শুধুমাত্র ভাইপোকে মানুষ করতে ব্যস্ত থেকেছেন। যখন RG কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একটা ট্রেনি চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তখন এটাকে বিজেপির ষড়যন্ত্র বলে হাত ঝেড়ে ফেলেছেন। টিএমসির নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে বহু বছর ধরে হিন্দু মহিলাদের যৌন শোষণের অভিযোগ যখন ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন নিজে শাহজাহানকে রক্ষা করেছেন। SSCর দুর্নীতিতে 1,000 কোটি টাকার সরকারি চাকরি বিক্রির যখন অভিযোগ ওঠে, সারদা চিট ফান্ড স্ক্যামে 2,400 কোটি টাকা গরিব মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লুট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তখন চুপটি করে থেকেছে। এছাড়া সাম্প্রদায়িক দাঙ্গার তো কোনো হিসেবই নেই। আর আমি যা বললাম তা পুরো ছবির সামান্য অংশ মাত্র। গত 15 বছরে এত ঘটনা ঘটেছে যে বলতে গেলে সকাল থেকে রাত হয়ে যাবে। অর্থাৎ যে কমিউনিজম 34 বছর ধরে বাংলার অর্থনীতিকে দুর্বল করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সেই ক্ষত আরও গভীর হয়েছে। কমিউনিস্টরা মতাদর্শের কারণে বাংলার ক্ষতি করেছে, আর মমতার সরকার ক্ষমতা আর ভাইপোকে বড়লোক করার স্বার্থে বাংলাকে শ্মশান বানিয়ে ফেলেছে। তবে সব কিছুরই একটা শেষ থাকে। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার পতন হয়েছে। বাংলার ভাগ্য আকাশে নতুন শুভেন্দুর উদয় হয়েছে। অনেক আশা, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে। এরপরে বাংলার শিল্প কোন দিকে যায় সেটাই দেখার। আশা করি পুরো বিষয়টাকে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এত লম্বা ভিডিওটা আমার সঙ্গে এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটাকে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।